বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আমরা নিউটনীয় বলবিদ্যায় জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ এই টপিকসের ওপর বিভিন্ন আকৃতির বস্তুর জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়ের বিষয়টি নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। এখানে যে বিষয়গুলো আমাদের ফার্স্ট আলোচনায় আসবে তা হলো, আমরা এ পর্যন্ত একটা দণ্ডের কিভাবে চক্রগতির ব্যাসার্ধ এবং জড়তার ভ্রামক নির্ণয় করা হয় তার প্রান্তবিন্দু সাপেক্ষে অথবা মধ্যবিন্দু সাপেক্ষে, মানে মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে। আর চাকতির ক্ষেত্রে মোট তিনটা অবস্থানকে কেন্দ্র করে, একটা হলো তার কেন্দ্রের সাপেক্ষে, তারপরে তার স্পর্শকের সাপেক্ষে, অর্থাৎ স্পর্শকের এই যে একটা চাকতির পরিধির বরাবর যে স্পর্শক আঁকানো হয় তার সাপেক্ষে, আর ওর মধ্য দিয়ে গমনকারী একটি ব্যাসের সাপেক্ষে। এই তিনটা অপশন আমরা ওখানে দেখেছিলাম। আজকে আমরা দেখব নিরেট গোলক। নিরেট গোলকটা কি? তোমরা নিশ্চয়ই ছোটবেলায় অনেকেই এই যে কাচের গুটিদের যে মার্বেল পাথর বলে এটাতে খেলাধুলো করছো। এটা যদি টাকাবিহীন নর্মালি আনন্দ ঘন মুহূর্ত কাটানোর জন্য খেলে থাকো তাহলে সেটি হয়তো বৈধ, বাট এর আড়ালে যদি কেউ কোনো অর্থ বিনিয়োগ করে থাকো তাহলে সেটি অবৈধ। তো ওই ধরনের গুটির অপশন গুলো হলো তোমার নিরেট গোলক। তোমাদের নিশ্চয়ই আমাদের যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে এই যে ভার নিক্ষেপের বিষয়ে কিন্তু এই ধরনের গোলক নিক্ষেপের বিষয় থাকে, অর্থাৎ এই গোলকের মাঝখানে কোনো ফাঁকা থাকে না। তো এইরকম গোলকের যদি আমরা জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ বের করি তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে বিষয়টা এরকম। আমাদের এই ক্যালকুলেশন প্রয়োজন নেই, শুধুমাত্র এইটুকু লাগবে, এটা। আমি এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হলো যখন তুমি কোনো চাকতি অথবা গোলকের চক্রগতি এই জড়তার ভ্রামক বের করবো তখন এম আর স্কোয়ারটা তুমি কমন পাবা। এখন ওর সামনে তুমি 1/3 পাচ্ছ না, 1/2 পাচ্ছ না, 1/4 পাচ্ছ না, 3/2 পাচ্ছ না, 2/3 পাচ্ছ, এই রকম বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে যে সামনে কি 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 আছে, কার জন্য আছে। আর তুমি যদি এটা পারো তা আশা করি যে এই লাইনটা লিখলে, অর্থাৎ এম কে স্কোয়ার সমান ওই মান, তারপরে কে এর মান কত। আনমিউট প্লিজ সবাই, আশা করি বুঝতে পারছো। জি স্যার। তাহলে গোলাকার জিনিস হয় হলো মোট মিলে চার রকম। তিনটা হলো চাকতির ক্ষেত্রে, একটা হলো নিরেট গোলক। সবাইকে জিজ্ঞাসা করলে অবশ্যই অবশ্যই সাথে সাথে আনমিউট করবা এবং ইয়েস অথবা নট অ্যান্সার দিবা। রেসপন্স না করলে আমি ধরে নেব তুমি ক্লাসে মনোযোগী নয় অথবা এমনি জয়েন করে বসে আছো। প্লিজ সহযোগিতা করবা। 7 নম্বরে আসো, যে সুষম নিরেট কোন সিলিন্ডার, এটাকে আরেকটা ভাষা আছে সোং, এটার মানে জ্যামিতিতে আরেকটা নাম আছে ব্যালন। বেলুন না কিন্তু, ব্যালন। এর পুরো নামটা হলো ব্যালন। তো এটা আমি অনেককে জিজ্ঞাসা করলে সবাই বলে স্যার এটা তো চিনি না। আসলে সবাই তোমরা চেনো, সিলিন্ডার তো অবশ্যই চেনো, বাট সিলিন্ডারের চাইতেও আরো ভালো একটা জিনিস চেনো, তার নাম হলো পাইপ। তোমরা কি মোটা পাইপ দেখোনি? আনমিউট প্লিজ। মোটা দেখেছি স্যার। মোটা পাইপ সবাই দেখছো তো, কম বেশি। হুম। এই মোটা পাইপ বলতে যা বোঝায় সেটাই সিলিন্ডার, সেটাই সং, সেটাই ব্যালন। এই পাইপের ক্ষেত্রে আমি কিছু বেসিক জিনিস একটু দেখাই। আমি আচ্ছা, গোলকের একটা জিনিস দেখাই, গোলক দেখানোর পর ওই পাইপেরটা দেখাই।
তোমাদের এই বিষয়টা মনে রাখতে সুবিধা হতে পারে। একটা জিনিস দেখো, এটা হলো একটা বৃত্ত, এটা দ্বিমাত্রিক। এই দ্বিমাত্রিকের বেলায় আমরা লিখি হলো ক্ষেত্রফল কি বলে পাই আর স্কোয়ার। ব্যাস, আর কিছু নেই। এখন যদি এটা একটা গোলক হয়, তাহলে তার বাহিরের পৃষ্ঠ আছে, এই পৃষ্ঠটা হলো মোট ক্ষেত্রফলের 4 গুণ, মানে 4 পাই আর স্কোয়ার। আবার রিপিট বলতেছি, শুধু একটা বৃত্ত, তার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। যদি এটা সমস্ত পৃষ্ঠা নেওয়া হয় মানে গোলক হিসেবে, তাহলে তাকে 4 দিয়ে গুণ হয়। এখন যদি ওই নিরেট গোলক হিসেবে যদি তুমি আয়তন বের করো, তাহলে একে আবার তোমার r/3 দ্বারা গুণ করতে হয়। r/3 দ্বারা গুণ করলে কি হবে জানো? 4/3 পাই আর কিউব। দেখো, এটা একটা আয়তনের সূত্র। দেখছো, একটা বললে 3টা হয়। খুব মজার জিনিস না? হ্যাঁ স্যার। গণিতের অনেক জায়গাতেই কিন্তু এগুলো প্রয়োজন তোমাদের পড়বে। এখন আসো হলো এই যে ইয়ে না, এই যে সুমনি দেখাই, একটা বেসিক দেখাই, দেখো ভালো লাগবে। চোঙের ব্যাপারটা হলো কি, চোঙ কিভাবে তৈরি হয় এটা তোমাদের অনেক সময় বলবে। একটা সমকোণী ত্রিভুজকে তুমি যদি চারদিকে ঘোরাও, তাহলে যে ধরনের ক্ষেত্র তৈরি হয় তার নাম হয় হলো কোণক। এটাকে বলা হয় কোণক। জ্যামিতির ব্যাপার কিন্তু এগুলো, কোণকের নাম অনেকে শুনছো হয়তো। কিন্তু যদি একটা আয়তক্ষেত্রকে চারদিকে ঘোরাও, আয়তক্ষেত্র, তাহলে চারদিকে ঘুরালে এরকম গোল একটা পাইপের মতো কিছু তৈরি হবে। সেইটাকে বলা হয় হলো চোঙ বা সিলিন্ডার। তাহলে এই সিলিন্ডারের কি থাকে? সিলিন্ডারে থাকে 2টা বৃত্ত থাকে, দেখো 2 মাথায় 2টা বৃত্ত। এই একটা বৃত্তের ক্ষেত্রফল কি বলতো? পাই আর পাই। স্কোয়ার, তাই নাকি? পাই আর স্কোয়ার। তাহলে বৃত্ত এখানে আছে কয়টা? 2টা। 2টা বৃত্ত দুইটা এখানে আছে, তাহলে। 2 পাই আর স্কোয়ার। হুম। ঠিক আছে, আমি কিন্তু ক্ষেত্রফলের কথা বলতেছি। আর এই যে উম এইটা যদি দৈর্ঘ্য যদি হয়, তো এই যে টোটাল যে এই যে পরিধি, এটাকে বলা হয় টোয়াইস পাই আর। আর হলো তোমার যে গুণ, টোয়াইস পাই আর তাহলে হবে হলো 2 পাই আর স্কোয়ার। এটা হলো দুই পাশের ক্ষেত্রফল, যোগ হলো এই যে বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর 2 পাই আর। এই টোটালটা হলো টোটাল ক্ষেত্রফল। এটা কিন্তু ক্ষেত্রফল, আমি কিন্তু আয়তনে দেয়নি। তারপর তোমাকে বইয়ে বা নোটে কিন্তু এরকম, বা অঙ্কের নোটে দেখবো লেখা আছে এরকম 2 পাই আর কমন নেওয়া আছে, নিয়ে লেখা আছে r+h। সরি, এগুলো সূত্র অনেকে না বুঝে পরে মুখস্থ করে, কিচ্ছু মনে থাকে না, কয় স্যার পড়ছি কিছু মনে নেই। এটা গেল হলো টোটাল ক্ষেত্রফল। এই যে চোঙের বেলায়, চোঙের আয়তন কি? চোঙের আয়তন হলো এই যে পাই আর স্কোয়ার হলো এক পাশের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করলে হবে চোঙের আয়তন, অর্থাৎ পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার। আচ্ছা, আমরা এখন এই বেসিক থেকে চলে আসি। এই যে আমি যেগুলো দেখালাম, এগুলো অনেক জায়গার অঙ্কে প্রয়োজন হয়, অনেক তোমার এমসিকিউ এ প্রয়োজন হয়, বিভিন্ন রকম টপিকসে প্রয়োজন হয়। ইভেন তুমি কোন একটা ভর্তি পরীক্ষা দিতে গেছো, দেখবে তো এরকম একটা পরীক্ষা দিয়ে রাখছে, জীবনেও তুমি আশা করোনি যে এরকম প্রশ্ন দিবি, দিয়েছে, যাই কিছু কিছু বলার নাই। তো এখন সিলিন্ডারের ক্ষেত্রে আমরা যদি এর অংশগুলো বের করি, এটা সিলিন্ডার, দেখো আমি যে পাইপের কথা বললাম, দেখছো কি পাইপ না এটা? জি স্যার। একদম সেম পাইপ কিন্তু এটা। এই পাইপের
আমি বলেছিলাম তোমাদেরকে যত বৃত্ত জাতীয় জিনিস হবে, যত চাকতি জাতীয় হবে, কি থাকবে? এম আর স্কোয়ার। এখানে হাফ আছে আর, তো যথারীতি সিলিন্ডারের ক্ষেত্রেও যে এম কে স্কোয়ার সমান হাফ এম আর স্কোয়ার, সেখান থেকে কে এর মান কত? আশা করি এটা ক্লিয়ার। 8 নম্বর, আমি তোমাদের আপাতত দেখি, সর্বশেষ নম্বরটা দেখি। তোমাদের ওই 7 পর্যন্ত আগে কন্ট্রোল করতে বলবো, আগে ওইটুকু কন্ট্রোল করো। এই দুটার প্রয়োজন খুব বেশি হয় না, এই জন্য এই দুটাতে আমি মাথা ভারী করতে চাচ্ছি না। এটা যদি আমাদের বিশেষ বিশেষ প্রশ্নের ক্ষেত্রে প্রয়োজন হয় তখন আমি আবার দেখাবো নি। ওই 7টা হলে সবচেয়ে বেশি প্রয়োজন হয় এবং চলে যায় আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তোমরা আগে ওই 7টা কন্ট্রোল করো। আশা করি সামনের দিন আমাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করবা। কৌণিক ভরবেগের সংজ্ঞা কি আমি পড়াইছিলাম? স্যার অল্প একটু মানে প্রথমে একটু বলে দেওয়া ছিল। আচ্ছা, তো এখন কি আরেকটু বলবো? পুরোটা বাদ দে, হ্যাঁ স্যার। তাহলে কিন্তু পুরোটা কিন্তু বলবো না। মানে আগে অর্ধেক বলছি। স্যার না না, পুরোটাই ওমা, আমি বলতে চাচ্ছিলাম, একবার। মনে করো যে আগে ভরবেগ বলছি, এখন খালি কৌণিক বলবো, তাহলে তো হয়ে যাচ্ছে কৌণিক ভরবেগ। ও হ্যাঁ, তাহলে তাহলে হবে। আচ্ছা, সবাই আমাকে একটু বলো তো, ভরবেগের সংজ্ঞা বলো তো কেউ। ভরবেগ কাকে বলে? ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। আহ, তোমরা এত ভালো হলে কোন দিন, আমি তো সেটাই চিন্তা করে পাচ্ছি না। তাহলে ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে, একবার সঠিক উত্তর দিছো, যারা দিছো তাদেরকে অসংখ্য ধন্য যোগ দিচ্ছি। আসলে কৌণিক জিনিসটা হলো রৈখিকের ভ্রামক থেকে। রৈখিক ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলে। এখন এখানে প্রশ্ন আসবে, স্যার ভ্রামক কি? এই যে দেখো ভ্রামক লেখা আছে, এই যে লেখা আছে ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলে। পৃথিবীতে যত রাশিকে তুমি ভ্রামক হিসেবে দেখবা, খুব ভালো করে মনে রাখো, তাহলে ওই ভ্রামকের ভ্রামক হতে গেলে সেখানে একটা শর্ত মেনটেন করে। শর্ত হলো ওটা কোনো একটা বিন্দু বা অক্ষের চারদিকে ঘোরে। তার মানে ও যদি ভ্রামক হিসেবে ভূমিকা নেয়, তাহলে তাকে কোনো একটা বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে ভ্রমণ করতে হবে। শোনো, কিছু জিনিস বইয়ে লেখা থাকে না, কিন্তু তুমি যদি পড়াগুলো এভাবে সহজ করে না পড়ো, তোমার জীবনেও পড়া মনে থাকবে না। হ্যাঁ, খালি বলবা ভ্রামক পড়ছি, কি যেন পড়ছি মনে নেই। আমি কি বললাম? যদি কোনো জায়গায় ভ্রামক শব্দ দেখো, তাহলে মনে করবা ওটা বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে ভ্রমণ করে। তাহলে সেই ভ্রমণের শর্ত কি? কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে। এই পর্যন্ত কি বুঝছো সবাই? জি স্যার। তাহলে তোমাকে যদি বলা হয় ভর বেগের ভ্রামক, তাহলে মনে করো ভর বেগ সে নিজেই একটা রাশি, এই যে এমভি, এই রাশিটা কি করছে? আর ব্যাসার্ধের পথে ঘুরতেছে। তাহলে তার ভরবেগ কত হবে? এই যে দেখো এমভি আর, দেখো তো আছে কি? হুম। আর কিছু দরকার আছে আমার? হ্যাঁ, এখনো তো বলবা স্যার এখানে সাইন আছে, এটা আছে, ওটা আছে। আমি এগুলো শিখাবো, টেনশন নেওয়ার মানে নাই। খালি তুমি আগে ভরবেগটা কি সেটা খালি শেখো। দেখো এখানে লেখা আছে কিন্তু, কৌণিক ভরবেগকে ভরবেগের ভ্রামক বলা হয়, এটা লেখা আছে। ভ্রামক বলে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আমি আসি কৌণিক ভরবেগ, আমরা কিছুটা হলো আশা করি বুঝতে পারছি। এরপরে এই ভরবেগ সংক্রান্ত রাশিমালা, তা আমরা এই মালা যাওয়া মানে গলায় নেওয়ার আগে আমরা একটু দেখি যে কৌণিক বেগটা কাকে বলে। তার আগে একটু আমরা বোঝার চেষ্টা করি আসলে বেগটা কি। বলতো বেগ মানে কি? এই যে সরণ ভাগ সময় না, আশা করি এটা তো হ্যাঁ স্যার। তাহলে আমি যদি কৌণিক বেগ বলি, কৌণিক বেগকে ওমেগা দিয়ে লেখা হয়। এই যে সরণকে এস দিয়ে লেখা হয়েছে মানে রৈখিক দূরত্ব, কৌণিক দূরত্বকে থিটা দিয়ে লেখা হয়, থিটা ভাগ হলো টি। খুব কঠিন লাগলো কি?
না স্যার। রৈখিক সরণের হারকে রৈখিক বেগ বলে, কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। তা আমি এত জটিল কথায় যেতে চাচ্ছি না। প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা রৈখিক বেগ, আর প্রতি সেকেন্ডে যে কোণ অতিক্রম করে সেটা হলো কৌণিক বেগ। তো কোণ অতিক্রম কখন করবে? যখন বস্তুটা বৃত্তাকার পথে এরকম করে ঘুরবে, দেখো তো, তাই না? এবং দেখো, এখানে কিন্তু কোণ অতিক্রম করছে, দেখো এই যে কোণ, এখানে কিন্তু কোণ অতিক্রম করেনি। সে কত কোণ অতিক্রম করলো সেটা এখানে উঠবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে নেক্সট অপশনে আসি। দেখো, আমরা কৌণিক ত্বরণ দেখবো, কৌণিক বেগ দেখলাম কিন্তু। আচ্ছা, রৈখিক বেগ আগে দেখি, কারণ আমরা একটু চেনা জানা জিনিসের থেকে যাই। এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ ভাগ টি, এটা তো নিশ্চয়ই সবাই জানো। এখন বলবো স্যার এত সহজ জিনিস দেখাচ্ছেন কেন? এই এই যে ভি মাইনাস ইউ মানে কি? ভি ভাগ টি লেখা যায়, ভি মাইনাস ইউ মানে ভি লেখা যায় না যদি যদি ইউ সমান 0 হয়? লেখা যায় কি? হ্যাঁ স্যার। অথবা ইউ সমান 0 হলো না, আসলে দুটোর বিয়োগফল কি বেগই হবে না? মনে করো আগে হ্যাঁ স্যার। প্রথমে বেগ ছিল 2, পরে বেগ হলো 7, তাহলে বাড়লো কত? 5। তাহলে 5 যেটা বাড়লো সেটা কি বেগ না? হ্যাঁ। যারা ফিজিক্সের এবিসি জ্ঞান নিচ্ছ তারা নিশ্চয়ই জানো, বেগের বৃদ্ধি বা পরিবর্তনকে লেখা হয় ডিভি বা ডেল ভি। এটা তোমরা ফিজিক্সে এরকম ডেল চিহ্ন দিয়ে দেখছো, ডেল ভি। আর এই সময়ের পরিবর্তন ডেল টি। এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি ডি দিয়ে লিখি, ডিভি ভাগ ডিটি। তাহলে ত্বরণকে আজ থেকে এভাবে চিনবা, যে ত্বরণকে এভাবেও লেখা যায়, এই যে ডেল ভি ভাগ ডেল টিও লেখা যায়, অথবা ডিভি ভাগ ডিটিও লেখা যায়। ঠিক তো? তাহলে আমরা এ সমান এটা লিখছি। এখন কৌণিক ত্বরণকে আলফাতে লেখা হয়, ওই যে ডি এবং ডি দুই জায়গাতেই লিখবো। এই ভির জায়গায় হলো কৌণিক বেগকে কি যে কি অক্ষর দিয়ে লেখা হয়? ওমেগা, মানে ডাব্লুর মতো দেখতে। এই যে দেখো, আর নিচে টি তো টি আছে, ডিটি। সমস্যা আছে? না স্যার। রৈখিক বেগের পরিবর্তনের হারকে রৈখিক ত্বরণ বলে, কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। দেখো সংজ্ঞা লেখা আছে। শুধু মজা করে একটু কয়েকটা মিনিট পড়বা, দেখবা ইনশাল্লাহ পড়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের এই অংশ বোঝা শেষ। আমি কিন্তু কম্পেয়ার করে করে দেখেছিলাম, আশা করি এই কম্পেয়ার করাতে তোমাদের সুবিধাই হবে, অসুবিধা হওয়ার কথা না। তোমাদের নিশ্চয়ই রৈখিক ভরবেগ মনে আছে, পি সমান হলো এমভি, লেখা আছে না? পি সমান কত? এমভি। রৈখিক ভরবেগ, কথা বলো, জানা আছে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, ফাইন। কৌণিক ভরবেগকে আমরা কৌণিকের বেলায় ওই পির জায়গায় লিখবো এল। তোমাদের মনে আছে জড়তার ভ্রামককে রৈখিক ভরবেগের সাথে তুলনা করার সময় ভরের সাথে তুলনা করা হয় আই, মানে এমও যা আইও তাই। আর এই যে ভির জায়গায় কি হবে? ওই যে ওমেগা, মানে কৌণিক বেগ। এই যে দেখো, মানে এখানে এক্সট্রা কোনো কিছু নাই। আমি রৈখিক বেগকে লিখি হলো এমভি দ্বারা, এম এর জায়গায় লিখছি কি জড়তার ভ্রামক আই, আর এই যে ভির জায়গায় লিখেছি কি লিখছি? কৌণিক বেগ ওমেগা। ওমেগা, ব্যাস, আর কিচ্ছু না। তাহলে আমি আবারও সবাইকে মনে করে দেই, জড়তার ভ্রামক আর রৈখিক গতিবিদ্যায় ভর এই দুটো একই জিনিস। কৌণিকে বলা হয় জড়তার ভ্রামক, রৈখিকে বলা হয় ভর। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা যে বলা হয় সেটার লাস্ট একটা সমীকরণ দেখে দিই, আজকে তোমাদের আমরা পড়া ক্লোজ করব। তোমরা বলো তো, আমি একটু আগে শিখালাম পি সমান কত? এমভি, এমভি। তাই তো?
এই পি হ্যাঁ কৌণিকে কি লিখেছি? এল। এম এর জায়গায় কি লিখেছি? আই। আই ভির আই জায়গায় কি ভি লিখেছি? নিউ এই নিউ না ও না ওমেগা ওমেগা, এটা ওমেগা ওমেগা। আমি বানানটাও লিখে দিচ্ছি, ওমেগা। হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক আছে আমি ফটো রেখে ওমেগা। যাই হোক, এটা আমি লিখতেছি একটু হলো কি দিয়ে, তোমার মাউস দিয়ে তো এটা খুব একটা স্বাচ্ছন্দ্যে লেখা যায় না, একটু কষ্ট হয় আর কি। সেই জন্য অক্ষর এলোমেলো হলেও বুঝে নিও। এখন আমি এখানে একটা জিনিস দেখাই, এফ সমান কি বলি বলো তো? এম এ সবাই না বললে খুশি হতাম। আর বাকিগুলো মনে হয় সরকার ট্যাক্সি বসাছে নাকি, চুপচাপ আছো। তাহলে এই এফ এর জায়গাতে আমরা লিখেছি টাও। টাও সমান হলো এম এর জায়গা কি লিখবো দেখো তো, এখানে এম এর জায়গা কি লেখা হচ্ছে? কথা বলো। আই আই লেখা। আই হ্যাঁ, আই। আই আই। এখন এর জায়গায় কি হবে একটু আগে শিখালাম, এর জায়গায় হবে আলফা। আলফা হ্যাঁ, এটাই আজকে লাস্ট পড়া। এই পর্যন্ত আজকে থাকবে। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ এর পরবর্তী অংশ থেকে দেখবো। আল্লাহ হাফিজ। আচ্ছা